নয়সওয়াইনস্টাইন ক্যাসেল অর্থাৎ স্লস নয়সওয়াইনস্টাইন হিসেবে আমরা জার্মানিতে যে প্যালেসটিকে চিনে থাকি, সাউথ জার্মানির ব্যাভেরিয়া রিজিয়নে অবস্থিত 1900 শতকে জার্মানি এবং অস্ট্রিয়ার বর্ডারে এই অপূর্ব সুন্দর ঐতিহাসিক এক প্যালেস, যেখানে সাক্ষী হতে চলেছি আজকে আমরা বলতে আমি এবং আমার সাথে তোমরাও। দ্বিতীয় রাজা লুডরিকের আকাশচুম্বী এই স্বপ্নের রাজপ্রাসাদেই রয়েছে কিছু টুকরো টুকরো ঐতিহাসিক কথা, তার সাথে কিছু ট্র্যাজেডি। হ্যালো বিয়ন, আমি সুনন্দা, প্রবাস আমার জগতে তোমাদের সবাইকে ওয়েলকাম। ওই দূরে তোমরা যে দেখতে পাচ্ছ প্যালেসটা, বুঝতেই পারছো দেখে জার্মানির খুবই সুন্দর একটা প্যালেস, যেটা আমরা ডিজনি ওয়ার্ল্ডে দেখেছি অনেক পিকচারে, সেই আদলটা এখান থেকেই নেওয়া। এটা হচ্ছে নয়সওয়াইনস্টাইন ক্যাসেল। আমরা এখন রয়েছি মিউনিকের খুব কাছাকাছি এবং অস্ট্রিয়ার বর্ডারে। লাস্ট 15 দিনে দুটি সপ্তাহে ছিল দুটি বার্থডে, একটা হলো অনিশের আর একটা হলো জ্যাকের। তো এই দুটো বার্থডেকে সেলিব্রেট করার জন্য আমরা বেরিয়ে পড়লাম 5 ডেজের একটা ট্রিপে। 4 নাইট 5 ডেজের ট্রিপ, তাও সেটা জার্মানির ব্যাভেরিয়া রিজিয়নে। আমরা সেখানে যাব এবং তোমাদের সাথে এক একদিন এক একটা ভিডিও শেয়ার করব। আজকে আমরা স্টার্ট করেছি ব্রেকফাস্টের পর, এখন বাজে সকাল 10:30। তো আমরা যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে নয়সওয়াইনস্টাইন ক্যাসেল, জার্মানির সাউথে ব্যাভেরিয়া রিজিয়নে অবস্থিত অস্ট্রিয়ার বর্ডারে। বাড়ি থেকে আমাদের যেতে 5 ঘন্টা 20 মিনিট টাইম লাগবে, ব্রেক নিয়ে 5.5 ঘন্টা। জায়গাটা ফুসেনের খুবই কাছাকাছি। জ্যাকের কাণ্ড দেখো, আমরা এখন জ্যামে পড়েছি, 20 মিনিট এই রাস্তাটা জ্যাম। তো মিউনিক ঢোকার আগে, অনেকটাই আগে, এখনো 150 কিলোমিটার মতন বাকি দেখাচ্ছে। রাস্তায় জ্যাম আছে, জ্যাক পুরো মুভ বার করে দিয়েছে। জ্যামটা একবার দেখিয়ে দিই তোমাদের। সবাই পেছনে বাইক নিয়ে, সাইকেল নিয়ে ঘুরতে যাচ্ছে, সামার টাইম। আজকে ওয়েদারটাও খুব ভালো, 24 ডিগ্রি টেম্পারেচার আছে। 5.5 ঘন্টার রাস্তা, আমাদের যেতে যেতে 6 ঘন্টা হয়েই যাবে। মাঝে আমরা 20 থেকে 25 মিনিটের একটা ব্রেক নিয়েছিলাম, যেহেতু জ্যাককে নিয়ে যাচ্ছি, তো এতটা রাস্তা লং ড্রাইভ তো সম্ভব নয়, প্লাস আমাদেরও একটু রিফ্রেশমেন্টের দরকার ছিল। ব্রেকফাস্ট করে বেরিয়েছি, গরমও খুব। আমরা ফুসেন চলেই এসেছি, এটা ফুসেন সিটি সেন্টার। আর 10 মিনিটেই আমরা পৌঁছে যাব ক্যাসেলের সামনে যে পার্কিং প্লেসটা সেখানে। এই জায়গাটা আসতে গেলে তোমরা ট্রেনে মিউনিক হয়েও আসতে পারো, মিউনিক স্টেশন থেকেও এটা আসা যাবে। আর ফুসেন হলো এর কাছাকাছি রেলওয়ে স্টেশন। ওই দেখো দূরে বাদিকে দেখা যাচ্ছে ক্যাসেলটা, অদ্ভুত সুন্দর লাগছে। মেঘের মাঝখানে রাস্তার ধারে ঠিক বাদিকে দেখো ছোট্ট সাদা করে দেখা যাচ্ছে। আমরা ওখানেই যাচ্ছি, আরো সামনে যাচ্ছি। বৃষ্টিটা হয়ে আরো সুন্দর লাগছে, চারিদিকে এরকম মেঘ মেঘ, চারদিকে মেঘের মধ্যে প্যালেসটা অদ্ভুত সুন্দর দেখা যাচ্ছে। বাদিকে দাঁড়াও, আমি একটা করে দেখাচ্ছি। সামনে আর একটা ইয়েলো কালারের প্যালেস দেখছো, এটাই মনে হচ্ছে মেন ওয়েন শাওগাও, মানে যেখানে জন্মস্থানটা, মানে জন্ম প্লেসটা। ওই প্যালেসটা মনে হয় এটাই হবে। রাজা লুডভিগস টু রাজা, ওর জন্ম মনে হয় এই প্যালেসটাই হয়েছিল। আর ওইটা ও নিজের জন্য বানাচ্ছিল থাকবে। এই ইয়েলো কালারের যেটা দেখছো এটা ওর বার্থ প্লেস। সোয়ানগাও নামটা আমরা এক্স্যাক্টলি প্রোনাউন্স করতে পারছিলাম না। রাজা লুডভিগস টু। এই দেখো বাড়িতে দেখা যাচ্ছে উপরে, অদ্ভুত সুন্দর। দেখাও একবার, জাস্ট পার্কিং লট থেকে কিরকম লাগছে। জানি না পিকচারে আনতে পারছি কিনা, মেঘের মাঝখানে ঢেকে আছে ওই উপরে। ওই ফেয়ারি টেল ক্যাসেল। প্রচুর টুরিস্ট বাসও এসছে, দেখো বাসের নাম্বারগুলো দেখে রাখো। তোমরা যদি কখনো আসো পাবলিক ট্রান্সপোর্টে, তো এইভাবে আসতে পারো। আসাটা খুব একটা প্রবলেম নয়, এখানে কনভেনিয়েন্ট ওয়ে। ক্যাসেলটা দেখা যাচ্ছে, ক্যাসেলের ঠিক কাছাকাছি বাস স্ট্যান্ড। এখান থেকে হাইক করে যেতে হবে, 29 মিনিট হাইকিং দেখাচ্ছে আমাদের। সবাই এখান থেকেই ফটো তুলছে।
মিউনিক যে মেন স্টেশন, রেলওয়ে স্টেশন, সেখান থেকে 1 ঘন্টা 47 মিনিট লাগে। নামতে নামতে দোকান যদি বন্ধ হয়ে যায়, তাই আমি ম্যাগনেটটা ভাবছি এখন কিনেই নেব। তো আমাদের হাইকিং এবার স্টার্ট হচ্ছে। 29 মিনিট ওয়াক আছে। তো আমরা হেঁটেই যাব, কারণ এখানে ঘোড়ার গাড়িও আছে, অনেকে বাসেও যাচ্ছে, কিন্তু আমরা রাস্তাটা একটু এক্সপ্লোর করতে চাই। সেই জন্য আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাইক করতে আমাদের ভালোই লাগে। আর জ্যাকও আছে সাথে, জ্যাক তো পছন্দই করে হাইকিং। ঘোড়াগুলো আসতে দেখো কি বড় বড়, তাদেরকে আবার সাজিয়েছে গলায়, কি সুন্দর। সে একটা রয়্যাল রয়্যাল ব্যাপার আছে গলার মধ্যে। কত লোম ঘোড়ার পায়েও। বৃষ্টি হয়েছে বলে রাস্তাটা একটুখানি ভালো, বেশ ভালোই লাগছে। খুব একটা রোদ্দুর নেই, এখন 4:30 বাজে। ক্যাসেলটাও দূর থেকে দেখা যাচ্ছে মেঘের মাঝখানে, সুন্দর লাগছে। সবুজ পাহাড়, তার মাঝখানে সাদা মেঘ, মাঝখানে সাদা ক্যাসেল। সত্যি রাজার স্বপ্নের রাজপ্রাসাদটা সত্যিই সুন্দর, তাই না? লোকেশনটা খুবই সুন্দর, কি বলো? হ্যাঁ, লোকেশনটা দারুণ। একদিকে আলপসি, আর একদিকে পাহাড়, জঙ্গল, তার মাঝখানে, মানে অদ্ভুত একটা লোকেশন। মানে সবার থেকে দূরে, পাওয়া যায় না, ডিস্টারবেন্স থেকে দূরে, খুব সুন্দর পাহাড়ের মাঝখানে। জলও আছে, পাহাড়ও আছে, এত সুন্দর একটা শহর আছে। আমরা সকলেই ছোট বড় কিছু না কিছু স্বপ্ন দেখে থাকি। প্রত্যেকটা মানুষই স্বপ্নকে আঁকড়ে বেঁচে থাকে। কেউ কেউ আকাশচুম্বী স্বপ্ন দেখেও এবং সেগুলো ফুলফিলও করে। সেই রকমই এক আকাশচুম্বী স্বপ্ন দেখেছিলেন বাভারিয়ার রাজা লুডভিগ দ্বিতীয় লুডভিগ। তিনি ছিলেন সেই সময়কার অত্যন্ত ধনী পরিবারের একজন রাজা। তার নিজস্ব জন্মস্থান একটি সুন্দর রাজপ্রাসাদে থাকলেও তার স্বপ্ন ছিল এই সুন্দর লোকেশনে একটা নিজস্ব রাজপ্রাসাদ বানানো। তিনি শুরু করেছিলেন 1869 সালে এই কনস্ট্রাকশনটি, এবং তাও রোমান আর্টে। কিন্তু তার দুর্ভাগ্য ছিল এতটাই যে সেই রাজপ্রাসাদটি সে কমপ্লিট করার আগেই মাত্র 172 দিন এই রাজপ্রাসাদে তিনি থাকতে পেরেছিলেন, এবং ইনকমপ্লিট অবস্থাতেই তিনি মারা যান 1886 সালে। তিনি আকাশচুম্বী তার স্বপ্নের রাজপ্রাসাদটি তৈরি করা শুরু তো করেছিলেন, কিন্তু শেষ করতে পারেনি। এই রাজপ্রাসাদে রয়েছে তারই কিছু কথা, তারই কিছু স্মৃতি, এবং তিনি মারা যাওয়ার পর ইনকমপ্লিট অবস্থায় এই রাজপ্রাসাদটি টেক ওভার করে বাভারিয়ান প্যালেস ডিপার্টমেন্ট। তারাই এটি কমপ্লিট করে এবং পাবলিকের জন্য এটি ওপেন করে দেওয়া হয় একটা হিস্টোরিক লোকেশন হিসেবে। সবাই এই রিজিয়নে আসলে এই প্যালেসটি অবশ্যই দেখে, এবং ডিজনি ওয়ার্ল্ডের ক্যাসেলটিও তৈরি হয়েছে এই ক্যাসেলের আদলে। ইউরোপের তথা জার্মানির একটি অন্যতম সুন্দর লোকেশন বলে এটি পরিচিত, এবং বাভারিয়া রিজিয়নে রাজার এই স্বপ্নের রাজপ্রাসাদটি আজও পুরোপুরিভাবে কমপ্লিট না হলেও দূর দূরান্ত থেকে প্রতি বছর কম করেও 1.3 মিলিয়ন ভিজিটার্স ছুটে আসে এটি দেখার জন্য। যারা ঘোড়া করে উঠছে তাদের ওই দিক দিয়ে রাস্তাটা আসছে, উঠে যাচ্ছে। এখান দিয়ে বাস আসছে, টুরিস্ট বাস, আর এটা হচ্ছে আমাদের হেঁটে যাওয়ার রাস্তা। ভালোই লাগছে যেতে, অনেকেই যাচ্ছে। এখন 4:30 বাজে, যেহেতু বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা, তো ভালোই লাগছে বেশ। এই রাস্তাটা কিন্তু একটু অল্টিটিউড আছে, জানি না কতটা হাঁটতে হবে, তবে লোকেশনটা তোমাদের সাথে আমি নামটা শেয়ার করে দেবো অবশ্যই। হ্যাঁ, জ্যাক টানতে টানতে নিয়ে যাচ্ছে, মানে এটা পুরো একদম খাড়া রাস্তাটা। ভিউটা কিন্তু খুব সুন্দর লাগছে, দুদিকে সবুজ গাছ, মাঝখানে সাদা রাস্তা, বেশ ভালোই লাগছে। দেখো অনেকে নেমে আসছে দিক থেকে, উঠতে উঠতে আমরা হাঁপাচ্ছি এখন। সত্যি রাজার জায়গাটা, লোকেশনটা পছন্দ করা খুবই ভালো ছিল অবশ্যই, কিন্তু এখানে আসতে গেলে যথেষ্ট তোমাকে এনার্জি নিয়ে আসতে হবে দেখার জন্য। এনার্জি গেইন করে রাখতে হবে আগে থেকে এখানে ওঠার জন্য। দাঁড়া জ্যাক, আমাকে একটু টানবি। ছোট্ট ঝর্ণা চলতে চলতে দেখতে পাচ্ছি, বেশি জল নয়। এই দেখো নিচে নেমে গেছে জলটা। ওই উপর থেকে নামছে।
রাস্তাটা অনেকটাই উঁচুতে এক লাইনে, তো আমরা উঠে হাঁপাচ্ছি। অলমোস্ট 15 মিনিট হতে চললো আমরা হাঁটছি, তাও এখনো ব্রিজের দেখা পেলাম না। মরিচিকা হয়ে গেছে ব্রিজ। জ্যাকও হাঁপিয়ে গেছে টানতে টানতে। একটা বাস এসছে, জানি না এটা সিটির বাস কিনা ট্যুরিস্টদের নিয়ে এসছে, বাট বাস অবধি আসে। এই যে ব্রুকে, এখানে দেখাচ্ছে ব্রিজটা এদিকে, মারিয়ান ব্রুকে আমরা এখন যাচ্ছি। ওই উপরটায় উঠতে হবে। কিছুটা দূর যাচ্ছি, মনে হচ্ছে এই এসে গেছি, এবার দেখতে পাবো, এবার দেখতে আর পাচ্ছি না। ফ্রন্ট আসছে যে, এখানে রাজার হিস্ট্রিটা দেওয়া আছে দেখো। এটা 1881 সালে ওপেন করে দেওয়া হয় সবার জন্য, আর 1869 সালে এটার কনস্ট্রাকশন রাজা শুরু করেছিল। মানে তার মৃত্যু অবধি সে কমপ্লিট করতে পারেনি। লাস্টে এমনই হয়েছিল যে তার সব টাকা শেষ হয়ে গিয়েছিল এটা তৈরি করতে করতে, তার সামর্থ্যে আর শেষ অবধি কমপ্লিট হয়নি। তো এই যে ব্রিজটা, এটার নাম হচ্ছে মারিয়ান ব্রুকে। এটা একটা ঝুলন্ত ব্রিজ, দুটো পাহাড়ের মাঝখানে, নিচে দিয়ে চলে গেছে ঝর্ণা, এবং এখান থেকে তুমি প্যালেসটাকে খুব সুন্দর করে দেখতে পারবে। এটা একটা ভিউ পয়েন্ট, এখান থেকে তুমি ভালো ফটোজ এবং ভিডিওজও নিতে পারবে। দূর থেকে সুন্দরভাবে দেখা যায়, তোমাদের আমি দেখাচ্ছি। কথিত আছে রাজা তার এই স্বপ্নের রাজপ্রাসাদ তৈরি করতে রাজকোষ থেকে কিন্তু কোনো অর্থ সাহায্য নেননি। তিনি তার সঞ্চিত অর্থ দিয়েই 1869 সালে শুরু করেছিলেন এই রাজপ্রাসাদটির কনস্ট্রাকশনের কাজ। এখানে প্রতিদিন 300 জন কর্মচারী কাজ করত। এটি সম্পূর্ণ রোমান আর্টে তৈরি একটি রাজপ্রাসাদ, কিন্তু রাজার শেষ দিকে এতটাই অর্থটান পড়ে যে তাকে পাগল বলে আখ্যা দেওয়া হয় এবং এই প্রাসাদ থেকে বিতাড়িত করা হয়। ক্লাইম্যাক্সটা ভাবলে গায়ে সত্যিই কাটা দেয়। যে মানুষটা এত সুন্দর করে তার স্বপ্নের রাজপ্রাসাদ তৈরির কাজ শুরু করেছিলেন, সে মাত্র 172 দিন এখানে থাকার পর পাগল বলে তাকে এই প্রাসাদ থেকে বিতাড়িত করে দেওয়া হয়। এই প্রাসাদটা দেখতে অপূর্ব সুন্দর, বহু দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এটিকে দেখার জন্য। এটার পেছনে এত সুন্দর একটা রাজার স্বপ্ন যেমন লুকিয়ে আছে, তেমন লুকিয়ে আছে তার বুকের কান্নাও। আজ ভাবলে সত্যিই আমার গায়ে কাটা দিচ্ছে। তো চলো আস্তে আস্তে এই ক্যাসেলটার সামনেও যাওয়া যাক এবং তোমাদের দেখানো যাক আশেপাশে ভিলেজটাও কিরকম আছে। একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে রাখি। কখনো যদি তোমরা এই প্যালেসটার ভেতরে ঢুকতে চাও, তাহলে টিকিটটা একটু আগে কেটে নেওয়াই বেটার। মানে তুমি অনলাইনেও কাটতে পারো, আর নিচে আমরা যেখান থেকে স্টার্ট করেছিলাম বাস স্টপে, সেখানে একটা টিকিট কাউন্টার রয়েছে, সেখান থেকেও কাটতে পারো। কারণ এখানে সন্ধ্যে 6টায় বন্ধ হয়ে যায় আর যথেষ্ট ভিড় থাকে। তো আগে কেটে নিলে তোমার হাতে সময়টাও থাকবে, তুমি এখানে এসে ভালোভাবে এনজয় করতে পারবে। প্লাস অনেক সময় সোল্ড আউটও থাকে টিকিট। প্যালেসের ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। আমি তোমাদের জন্য কিছু পিকচার শেয়ার করছি, যেটা দেখে তোমরা বুঝতে পারবে সহজেই রাজা দ্বিতীয় লুড্রিক কতটা শৌখিন এবং নিপুণ মানুষ ছিলেন। তার এই যে ডেকোরেশন থেকে শুরু করে চিন্তা ভাবনা, সবকিছুর মধ্যেই রয়েছে ওপেরা হাউসের বিভিন্ন থিম। তো রাজা যে পছন্দ করতেন পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াতে, মিউজিকের অনুরাগী ছিলেন, তার ছাপও রয়েছে এই প্যালেসের ভেতরে। বিভিন্ন অংশে, বিভিন্ন কোণায় তুমি খুঁজে পাবে তার সেই শিল্পকলার পরিচয়। রাজা দ্বিতীয় লুড্রিক 1845 সালে জন্মগ্রহণ করেন এবং মাত্র 18 বছর বয়সে তাকে সিংহাসনের দায়িত্বভার গ্রহণ করতে হয়। তারপর 1873 সালে তিনি ফিল করেন তিনি যদি আরও কিছু ল সম্বন্ধে শিক্ষা গ্রহণ করতেন, স্টেটের নিয়মকানুন সম্বন্ধে জানতেন, এক্সপিরিয়েন্স গেইন করতেন, তারপর এই সিংহাসনের দায়িত্বভার নিতেন, তাহলে হয়তো তার জন্য একটু ভালো হতো। তখন তিনি সেই আইন কানুন সম্বন্ধে, স্টেটের নিয়ম কানুন সম্বন্ধে চর্চা শুরু করেন। রাজা ছিলেন প্রযুক্তিগত দিক থেকেও অত্যন্ত উন্নত এবং মডার্ন। তিনি একটা ফোনের সাহায্যে পুরনো ক্যাসেলের সাথে অর্থাৎ জন্মস্থানের সাথে সবসময় যোগাযোগ রাখতেন, এবং একটা দরজা ছিল যেটা বাইরে থেকে দেখলে মনে হতো পাহাড়ের টিলা, কিন্তু সেটি আসলে একটি সিক্রেট পথ। কিচেন থেকে শুরু করে বসার ঘর, সব জায়গাতেই রাজার প্রযুক্তিগত বিদ্যার পরিচয় এখানে পাওয়া যায়। রাজা ছিলেন মিউজিক অনুরাগী, অর্থাৎ তিনি গান, বাজনা, নাটক ইত্যাদি শুনতে খুবই পছন্দ করতেন। মাঝে মাঝেই তিনি যেতেন ওপেরা হাউসগুলিতে, এবং ওপেরা হাউসের ভেতরকার ডিজাইন তার খুব পছন্দ ছিল। তার ক্যাসেলের ভেতরেরও অনেক অংশে তিনি ওপেরা হাউসের ছাপ রেখেছেন। বিভিন্ন মিউজিক কম্পোজারের সাথে রাজার যাওয়া আসা লেগেই থাকতো। সেই রকমই একজন বিখ্যাত মিউজিক কম্পোজার হলেন উইলিয়াম রিচার্ড ওয়াগনার।
তিনি আর্থিক সংকটে একসময় জড়িয়ে পড়েছিলেন। রাজা তাকে সেই সংকট থেকে মুক্ত করে প্রতিষ্ঠিত একটি জীবন দিয়েছিলেন। তাকে আমরা তাই আজ বিখ্যাত মিউজিক কম্পোজার হিসেবে চিনি। রাজা তাকে খুব শ্রদ্ধা করতেন। এই প্যালেসটায় ঘোরার পর রাজার বিভিন্ন রকম শিল্পকলা, তার স্বপ্নের পরিচয়, তার প্রযুক্তিবিদ্যা সবকিছু সম্বন্ধে জানার পর ভাবতেই অবাক লাগছে যে মানুষটার স্বপ্ন আজকে আকাশচুম্বী, যার এই স্বপ্নের রাজপ্রাসাদ দেখতে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসছে, সেই মানুষটার মৃত্যু এবং মৃত্যুর আগের পর্যায়টা কতটাই না মর্মান্তিক ছিল। তাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয় একটা দোষের বোঝা মাথায় নিয়ে। প্যালেসের কাজ এখনো কমপ্লিট হয়নি, রাজাকে অসম্পূর্ণ রেখেই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। তো এই দেখো বিভিন্ন রাস্তা চারিদিক দিয়ে গেছে। ক্যাসেলটা যাওয়ার জন্য অনেকগুলোই রাস্তা, তুমি যেটা হোক একটা নিতে পারো, যে দিক দিয়ে যাও না কেন এন্ডিং পয়েন্ট কিন্তু এই ক্যাসেলটাই। মানে নয় ব্রিজে গিয়ে উঠবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, নয় সোয়ানস্টাইন মানেটা কি সেটা বলে দেওয়াটা খুব নয় সোয়ানস্টাইন, নয় মানে নিউ, সোয়াইন মানে হচ্ছে তোমরা তো জানো বড় রাজহাঁস টাইপের, আর স্টাইন দিয়ে তৈরি, স্টাইন মানে হচ্ছে স্টোন। তাহলে স্টোন মেড, হোয়াইট স্টোন মেড কোনো সোয়াইন মানে হাঁস যেটা, সেরকম টাইপের ক্যাসেলটা, মানে সবুজের মাঝখানে পুরো সাদা একটা রাজহাঁস যেটাকে বলে। ভিতরে ক্যাসেলটার ভিতরে অনেক রাজহাঁসের পিকচার মূর্তি প্রচুর। রাজা হয়তো পছন্দ করতেন, মানে ওনার একটা এই এরিয়ায় মানে রাজহাঁসটা মানে লোগো টাইপের। চলো, আমার ম্যাগনেট কেনাও হয়ে গেছে, ভাগ্যিস উপরে ওঠার আগে ম্যাগনেটটা কিনে নিয়েছিলাম, কারণ এখন তো 7টা বাজতে চলেছে, দোকানগুলো বন্ধই হয়ে যাবে স্যাটারডে তার উপরে। প্যালেসটা যে জায়গায় অবস্থিত সেই জায়গাটার নাম হলো ওয়েন সোয়ানগাঁও। সেই হিসেবেও অনেকে এটাকে সোয়ানগাঁও প্যালেস এই ইয়েলোটাকে বলে, এবং নতুন করে যে রাজা তৈরি করেছে প্যালেস সেটাকে নয় সোয়ানস্টাইন ক্যাসেলও বলে। রাজার নাম কেউ কেউ ফেয়ারিটেল কিংও বলে, কেউ কেউ সোয়ান কিংও বলে। দ্বিতীয় রাজা লুড্রিক অনেক নামেই পরিচিত, ব্যাভেরিয়ান কিং নামেও তিনি পরিচিত। এখন তোমরা ইয়েলো কালারের যে প্যালেসটা দেখছো এটাই রাজার জন্মস্থান, অর্থাৎ এটাই পুরনো ক্যাসেল। সামনে সুন্দর লেক এবং জঙ্গল পাহাড় দিয়ে ঘেরা। এই প্যালেসটিও অত্যন্ত সুন্দর, এখানেও অনেকে আসে এই প্যালেসটিকে ঘুরে দেখার জন্য। এখান থেকেই রাজা তার স্বপ্ন দেখা শুরু করে এবং সেটা রূপ নেয় নয় সোয়ানস্টাইন ক্যাসেলে। আর প্যালেসের পেছনে ওই যে ঝুলন্ত ব্রিজটা দেখতে পাচ্ছ ওটাই ছিল মারিয়ান ব্রুকে, যেখান থেকে আমি প্রথম উঠে তোমাদের ভিউটা শেয়ার করেছিলাম প্যালেসের। প্যালেসকে পেছনে রেখে এবার আমরা এগিয়ে চলেছি, সামনে একটা প্যালেস, পেছনে একটা প্যালেস। এবার আমরা এগিয়ে চলেছি আমাদের পার্কিং প্লেসের দিকে। তারপর আমরা যাব, আমাদের ডিনার করতে হবে, খুবই খিদে পেয়েছে। তো এরকম লোকেশনে এসে যদি বেশি খেতে হয়, আমরা তো প্রেফার করি সবসময় কোনো চাইনিজ রেস্টুরেন্ট, কারণ ইন্ডিয়ান রেস্টুরেন্ট কীরকম পাবো জানি না, হয়তো টেস্ট মনের মতন হবে না। তো সেই জন্য আমরা চেষ্টা করি রিজনেবল রেটে চাইনিজটা পাওয়া যায় ভালোই। চলো দেখা যাক যদি কিছু চাইনিজ পাই বা অন্য কিছু। প্রচণ্ড খিদে পেয়েছি। এটা ইনফরমেশন কাউন্টার, ওখানে দেওয়া আছে 9টা থেকে বিকেল 5টা অবধি। তবে টিকিট অনেক সময় সোল্ড আউট হয়ে যায়, তো তোমরা যদি পারো অনলাইনেও কেটে আসতে পারো। আমরা জাস্ট নেমে দেখলাম ইনফরমেশনটা, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মিউজিয়াম রয়েছে, মিউজিয়ামটার টিকিট রয়েছে সোল্ড আউট, মিউজিয়ামটার জন্য টিকিট অ্যাভেলেবেল রয়েছে। ইনফরমেশন দিয়ে দিয়েছে, তোমরা যখন আসবে চেষ্টা করো এইখানে ইনফরমেশন কাউন্টারটা রয়েছে তার উল্টো দিকে এই বোর্ডটা একটুখানি খেয়াল করা। তো এই ক্যাসেলটাকে পেছনে রেখে এখন আমরা ফিরে যাচ্ছি। সন্ধ্যে 6টা বাজে, এটা 6টা অবধি খোলা থাকে, বন্ধ হয়ে যাবে। তো এখন আমরা হোটেল চেকিং করবো, আমাদের 9টা অবধি বলা আছে। আমরা এখন যাচ্ছি, তো কোন জায়গায় থাকছি এবং সেখান থেকে আরও কোন জায়গায় যাব। আমরা মিউনিক এবং অস্ট্রিয়া বর্ডারের কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরবো। সামার টাইম যেহেতু, তো আশা করি সানলাইট থাকবে, 4 দিনই তোমরা ভালো ভালো ভিডিওস আরও দেখতে পাবে। তার জন্য চোখ রেখো অবশ্যই আমার চ্যানেলে। তো তোমাদের সাথে আজকে আমি ভিডিওটা শেয়ার করলাম নয় সোয়ানস্টাইন ক্যাসেলের। পেছনে দেখতে পাচ্ছ ক্যাসেলটা। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ দেখে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অ্যাজ ইউজুয়াল শেয়ার করতে ভুলো না। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট একটা ভিডিওতেই। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।